রহমানির রাহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলা ব্যাকরণ ক্লাসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশিদুজ্জামান। প্রতিনিয়ত বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি। আজকে তেমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত ক্লাস দেখবেন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি ধারাবাহিকভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিগত যে প্রশ্নগুলো এসেছে 2009 থেকে 19 পর্যন্ত, সেই 10 বছরের বিগত প্রশ্নগুলোর সমাধান দিয়ে আসছি। আমি সমাস সন্ধি এর উপর সমাধান দিয়েছি। আজকে কয়েকটি বিষয়ের উপর যে প্রশ্নগুলো 2009 থেকে 19 পর্যন্ত এসেছে সেগুলো আমি সমাধান দেব। শব্দ, ধাতু, উপসর্গ এবং লিঙ্গ থেকে যে প্রশ্নগুলো এসেছিল 2009 থেকে 19 পর্যন্ত, সেটা আজকে দেখাবো। চলুন আমরা ক্লাসে যাই। তাহলে কি কি প্রশ্ন ছিল এই বিষয়গুলো থেকে বিগত 10 বছরে, সেটা এখন দেখা যাক। প্রথমে 2009 এবং 10 সালে এই চারটা অংশ থেকে কোনো প্রশ্ন আসেনি। 2011 সাল থেকে প্রশ্নগুলো এসেছে। 11 সালে একটি প্রশ্ন ছিল শব্দ থেকে। প্রশ্নটা ছিল কাচি কোন ভাষার শব্দ বা কোন ধরনের শব্দ? শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করবেন, উৎপত্তিগত বা উৎসগতভাবে শব্দ যে 5 প্রকার রয়েছে, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, এই শব্দগুলোর মধ্যে বলছে কাচি কোন ধরনের শব্দ। দেখেন উত্তর ছিল তুর্কি শব্দ। দেখেন, তুর্কি আগমনের ফলে বাংলাতে যে তুর্কি শাসন প্রতিষ্ঠিত হয়, সেই তুর্কি ভাষাভাষী বা জনগোষ্ঠীর বিভিন্ন শব্দ বাংলা শব্দের সাথে মিলিত হয়েছে বা বাংলা শব্দ সম্পর্কে আরও সমৃদ্ধ করেছে তুর্কি শব্দ। এরকম কিছু গুরুত্বপূর্ণ শব্দ আমরা বাংলাতে ব্যবহার করে থাকি। যেমন কাশি একটা শব্দ, বাবা, দারোগা, চাকু, চাবক, তোপ, এই শব্দগুলো হচ্ছে তুর্কি ভাষার শব্দ। তাহলে আমরা খেয়াল করব যে বিদেশি শব্দগুলো থেকে কোন কোন শব্দ বাংলায় এসেছে, সেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, আপনারা সেটা খেয়াল করবেন। এই শব্দ থেকে এই প্রশ্নটা এসেছিল। এর পরবর্তী সালে দেখেন 2013 সালে, 14 সালে আসে নাই, 15 সালে আবার প্রশ্ন এসেছে এই চারটা বিষয় থেকে। প্রথম প্রশ্ন দেখেন, শিক্ষার্থী বন্ধুরা 2015 সালে উপসর্গ থেকে প্রশ্ন এসেছিল উপসর্গের কাজ কি। আপনারা জানেন চারটি বিষয় অব্যয় বাংলা ব্যাকরণে। এক হচ্ছে উপসর্গ, অনুসর্গ, আরেকটা বিভক্তি, আরেকটা হচ্ছে প্রত্যয়। ঠিক আছে, এই চারটা জিনিস হচ্ছে অব্যয়। অব্যয় মানে যে পদকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না। এই চারটা পদকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না। এরা কি করে? শব্দ বা বাক্য গঠনে সহায়তা করে। এর মধ্যে অনুসর্গ হচ্ছে বাক্য গঠনে সাহায্য করে, আর এই তিনটা হচ্ছে শব্দ গঠনে সাহায্য করে। ঠিক আছে, তাহলে শব্দ গঠনের বা বাক্য গঠনের চারটা মাধ্যম হচ্ছে এই অব্যয়। এখন বলছে উপসর্গের কাজ কি। উপসর্গ দেখেন কিভাবে বসে, শব্দের আগে বসে। যেমন একটা উদাহরণ দিই আমরা। দেখেন আমার কাছে আছে দেশ শব্দটা, এখন বানাতে হবে বিদেশ। তাহলে কি যোগ করলাম? এর আগে একটা, ইংরেজিতে বলে প্রিফিক্স, বাংলায় বলে উপসর্গ। এই যে বি, একটা উপসর্গ ব্যবহার করছি। এই বিটা যদি আলাদা লেখা হয় তার কোনো অর্থ নেই। তাহলে উপসর্গ এক ধরনের অব্যয়, অব্যয়ের কোনো অর্থ থাকে না। এরা কি করে? এই যে শব্দ গঠনে সহায়তা করলো, দেশের সাথে বসে এই যে নতুন একটা শব্দ গঠন করলো। তাহলে উপসর্গের কাজ কি? নতুন শব্দ গঠন। ঠিক আছে, এই যে উপসর্গ, বিভক্তি, প্রত্যয়, এই তিনটা হচ্ছে শব্দ গঠন করে, আর অনুসর্গ হচ্ছে বাক্য গঠনে সহায়তা করে। তাহলে এটা খেয়াল রাখবেন, উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠনে সাহায্য করা। প্রত্যয় উতায়, বিভক্তি উতায়। একটা প্রশ্ন এসেছিল আরেকটা উপসর্গ থেকে এসেছিল। যেমন দেখেন, খাঁটি বাংলা উপসর্গ কোনটি? খাঁটি বাংলা উপসর্গ কোনটি? একটা শব্দ দেওয়া আছে, ওই শব্দের বলতে হবে খাঁটি বাংলা উপশব্দ কোনটি। উত্তর ছিল কি? অজানা। দেখেন এই অটা হচ্ছে খাঁটি বাংলা একটা উপসর্গ। আমরা যে উপসর্গগুলো আছে বাংলা উপসর্গ 21টি এবং তৎসম 20টি, এই 20 অথবা 21টা যদি মুখস্থ করা যায় তাহলে আমার অন্যান্য উপসর্গগুলো আমার বুঝতে সহজ হয়। ঠিক আছে, বিদেশি গুলো আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আরবি, ফার্সি, ইংরেজি, উর্দু, এগুলো আমরা সবাই পারি। এই অটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। তাহলে শুধু উপসর্গ দেওয়া থাকতে পারে অ, অথবা শব্দের সাথে দেওয়া হয়েছে অজানা, অচেনা। এই অটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ পরীক্ষা এটাও আসে কয়টি? 21টি। তৎসম কয়টা? 20টা। তাহলে এটা খেয়াল রাখবেন। ঠিক আছে, দেখেন 15 সালে আরেকটি প্রশ্ন এসেছিল যে ব্যাকরণ কি জাতীয় শব্দ। দেখেন আমাদের বাংলা ভাষায় যত বিদেশি শব্দ আছে এর মধ্যে কি ব্যাকরণ শব্দটা মনে হয় যে বিদেশ থেকে এসেছে? আসে নাই। তাহলে দেখেন এটা আরবি না, ফার্সি না, উর্দু না, হিন্দি না, সেটাও আমরা বলতে পারছি। এটা এরকম না। আবার দেখেন এটা কি? ইংরেজিও না, ইংরেজি শব্দ তো এটা না।
যে ব্যাকরণের ইংরেজি হচ্ছে গ্রামার, সেটাও না। তাহলে ব্যাকরণ শব্দটা দেখেন মূর্ধন্য আছে, আমরা জানি যে রি র স এই তিনটা বর্ণের পর তৎসম শব্দের বানানে মূর্ধন্য হয়, এটা নত্যবিধানের একটা নিয়ম। তাহলে এই যে র আছে, রর পরবর্তী নটা দেখেন মূর্ধন্য, যে বানানগুলোতে মূর্ধন্য এবং মূর্ধন্য স থাকবে ওই বানানটা হচ্ছে তৎসম বা সংস্কৃত। ঠিক আছে, তাহলে ব্যাকরণ একটি তৎসম বা সংস্কৃত শব্দ। ঠিক আছে, আমরা যে উৎপত্তিগতভাবে শব্দ 5 প্রকার বলেছিলাম এর মধ্যে তৎসম বা সংস্কৃত আছে, তাহলে ব্যাকরণ একটি তৎসম বা সংস্কৃত শব্দ। কি জন্য হয়েছে? এই যে মূর্ধন্য আছে, যদি মূর্ধন্য স থাকতো তাও এটা তৎসম বা সংস্কৃত শব্দ হতো। বিদেশি শব্দে অথবা অন্যান্য শব্দে কি হয় না, মূর্ধন্য এবং মূর্ধন্য স বসে না। তাহলে ব্যাকরণ একটি তৎসম বা সংস্কৃত শব্দ, এটা খেয়াল রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখেন যে আদালত কোন ভাষার শব্দ? আইন, আদালত, এই যে আমি কলম দিয়ে লিখছি, কলম, সালাত, সাওম আপনারা জানেন, মহকুমা, ঠিক আছে, আল্লাহ, ইসলাম, কোরআন, ঠিক আছে, হাদিস, এগুলো সব আরবি শব্দ। অবশ্যই আমরা খেয়াল করব আরবি ফার্সি এই দুইটা ভাষার শব্দ বাংলাতে প্রচুর পরিমাণে এসেছে, এবং যেহেতু আমাদের দেশে অধিকাংশ মানুষ মুসলমান, এই জন্য বিভিন্ন আল্লাহর নবী রাসূল তাদের উত্তরসূরিরা যারা আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম প্রচার করতে এসেছেন, এবং আমাদের যেহেতু ধর্মগ্রন্থ ইসলাম আরবিতে লেখা, এই জন্য আরবি এবং ফার্সি শব্দের অনেক প্রভাব বাংলাতে রয়েছে। তাহলে এগুলো আমরা খেয়াল করব। ঠিক আছে, এই যে কলমটা আরবি শব্দ। পরবর্তী প্রশ্ন ছিল আরেকটা, ধাতু থেকে দেখেন যে কোনটি বাংলা ধাতু? বাংলাতে এমনিতেই শব্দের পরিমাণ কম, ধাতুর পরিমাণ তো আরো কম। তাহলে বাংলাতে যে শব্দগুলো নিজস্ব শব্দ আছে, আমাদের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি থেকে যে শব্দগুলো এসেছে সেটাকে বলে কি বাংলা শব্দ। তাহলে এই বাংলা শব্দ এমনিতেই কম, ধাতু তো আরো, ক্রিয়াপদও কম, অর্থাৎ বেশিরভাগ শব্দগুলো এবং ধাতুগুলো এসেছে সংস্কৃত ভাষা থেকে। ঠিক আছে, তাহলে এই ধাতুটা বাংলা কোনটা? দেখেন কয়েকটি ধাতু আছে বাংলা, কাঠ, কাদ, জান, নাস, হাঁস, তারপরে দেখ, কর, সামান্য পরিমাণ কয়েকটা শব্দ, কয়েকটা ধাতু আছে কি বাংলা। এর মধ্যে দেখেন এই কাঠটা পরীক্ষায় এসেছে, তাহলে পরীক্ষায় সঠিক উত্তর ছিল কি বাংলা ধাতু কাঠ। আর বাদ বাকিগুলো যে ছিল, একটা দেখেন মাগ, এটা হচ্ছে বিদেশি, হিন্দি ভাষা থেকে আসছে, মাগ মানে হচ্ছে চাওয়া। ঠিক আছে, আরেকটা ছিল ক্রি, সংস্কৃতগুলো দেখেন একটু দেখতেই কঠিন, ক্রিজক নক সমান কারক। ঠিক আছে, আরেকটা ছিল গম। তাহলে এই তিনটা, এই গম আর এটা তৎসম, এটা বিদেশি, আর এই কাঠটা ছিল বাংলা বা খাঁটি বাংলা ধাতু। তাহলে এটা হবে সঠিক অ্যান্সার। বাংলার যে অল্পগুলো শব্দ আছে বা ধাতু আছে এগুলো আশা করি আপনারা মুখস্থ করে ফেলবেন। তাহলে 15 সালে এই প্রশ্নগুলো এসেছিল। এবার দেখা যাক 16 সালে পরবর্তী পরীক্ষা হয়েছিল, সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটার বিপরীতে, সেখানে কোনো ধাতু এই চারটা অংশ থেকে পরীক্ষার প্রশ্ন ছিল না। পরবর্তী পরীক্ষা হয়েছে 18 সালে, এখান থেকে প্রশ্ন এসছে বেশ কয়েকটি। আমরা দেখি ধনাত্মক শব্দ কোনটি? দেখেন ধনাত্মক হচ্ছে একটি ধ্বনির অনুকরণে আরেকটি ধ্বনি তৈরি হয়। যেমন দেখেন একটা সাউন্ড হলো, আমি যদি বলি টক, আরেকটা বলি টক, তাহলে টক টক বা ঠক ঠক। ঠিক আছে, শন শন, ভন ভন, কন কন, ঠন ঠন, ভন ভন, অর্থাৎ অব্যক্ত রব। ঠিক আছে, কোনো অব্যক্ত রব হচ্ছে মানুষের সূক্ষ্ম অনুভূতির প্রতীক, কোনো একটা জিনিসের অব্যক্ত রব, সেটাকে আমরা নাম দিয়ে নিছি। এরকম শব্দ যদি দুইবার হয়, এগুলো কিন্তু আলাদা বসলে কোনো অর্থ হয় না, বাক্যে বসলে তখন অর্থ হয়। আমি যদি বলি বাতাস বহে শনশন, তখন শনশনের একটা অর্থ আছে। যদি শুধু বলা হয় শনশন, ভনভন, কনকন, এগুলো কিন্তু অর্থ নেই। কিসের ঝনঝন, কিসের ভনভন, কিসের কনকন, তখন তার আগের শব্দটা বলতে হবে। অর্থাৎ বাক্যে বসলে এই ধনাত্মক শব্দগুলোর অর্থ হয়, এমনিতে বসলে অর্থ হয় না, এই জন্য বলা হয় এদেরকে অব্যয়। তাহলে ধনাত্মক শব্দ যেটা উত্তর ছিল সেটা ছিল ঝমঝম। বৃষ্টি পড়ে ঝমঝম, যখন আমি বৃষ্টি পড়ে ঝমঝম বলবো তখন এটার একটা অর্থ আছে, শুধু যদি ঝমঝম বলি সেটার অর্থ নেই। তাহলে এই যে এই শব্দগুলোকে বলে ধনাত্মক। একটি ধ্বনির অনুকরণে আরেকটি ধ্বনি তৈরি হবে, ঝম একটা ধ্বনি, আরেকটা যদি এটার অনুকরণে ঝম তৈরি হয় তাহলে সেটা কি ধনাত্মক। এটা ছিল একটা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন ছিল দেখেন লাউ জবাব, লা জবাব,
লা জবাব। পরীক্ষা ছিল এখানে লা কোন ধরনের উপসর্গ, ঠিক আছে, লা কোন ধরনের উপসর্গ। আমরা দেখেন আরবিতে একটা কথা বলে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে দেখেন লাটা আরবি ভাষায় ব্যবহার হচ্ছে, তাহলে কি হবে আরবি। লা হচ্ছে আরবি একটা উপসর্গ, লাওয়ারিশ, লাপাত্তা, হ্যাঁ, লা জবাব, তাহলে এগুলো হচ্ছে লা হচ্ছে আরবি উপসর্গ। খেয়াল রাখবেন লা যেখানে বসে সেটা কি বোঝায়, যদি এরকম আসে লা এখানে কি অর্থে ব্যবহার হচ্ছে না, লা জবাব মানে জবাব নেই, লা মানে হচ্ছে না, লা ইলাহা মানে আল্লাহ ছাড়া ইলাহ নাই, তাহলে না বোঝাবে, ঠিক আছে, অভাব বোঝাবে, এটাও আসতে পারে। তাহলে লাটা হচ্ছে আরবি উপসর্গ, এটা খেয়াল রাখতে হবে। লা, খাস, হ্যাঁ, এগুলো হচ্ছে আরবি উপসর্গ। পরবর্তী প্রশ্ন ছিল দেখেন, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পরীক্ষা আসছে এটি কোন ধরনের শব্দ। আমি কিন্তু একটু আগে একটা সলিউশন দেখিয়েছি যে ঝমঝম কি জাতীয় শব্দ অথবা ধনাত্মক শব্দ কোনটি, উত্তর ছিল ঝমঝম। এখানে দেখেন সেই একই ধরনের প্রশ্ন অন্যভাবে দেয়া আছে, টাপুর টুপুর, ঠিক আছে, একটা হচ্ছে টাপুর, আরেকটা ধ্বনি অনুকরণে আরেকটা তৈরি হয়েছে, তাহলে এটার নাম হচ্ছে ধনাত্মক, ধনাত্মক শব্দ বা ধনাত্মক দ্বিরুক্তি বলতে পারেন, ঠিক আছে, যেটাই হবে সেটাই অ্যান্সার, ধনাত্মক শব্দ বা ধনাত্মক দ্বিরুক্তি। দ্বিরুক্তি মানে দুইবার ব্যবহার করা হয়েছে, ধনাত্মক এই যে টাপুর একটা আর টাপুর একটা, দুইটা মিলে কি যৌথভাবে ব্যবহার হয়েছে, দুইবার ব্যবহার হয়েছে, এই জন্যই বলছে দ্বিরুক্ত শব্দ। পরীক্ষা আসছে নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ, ঠিক আছে, এইভাবে প্রশ্নটা এসেছে, কোন অর্থে স্ত্রীবাচক। দেখেন নাটক নাটিকা এটা কিন্তু বস্তু বা এটা ধারণামূলক একটা শব্দ, এদের পুরুষ স্ত্রীবাচক হয়েছে কিভাবে, এখানে ব্যাকরণের সূত্র পড়েছে ইকা একটা প্রত্যয়, এর সাথে দেখেন ইকা প্রত্যয় যোগ হয়েছে, নিয়মে আছে পুরুষ স্ত্রীবাচক শব্দের নিয়মে আছে ইকা প্রত্যয় যোগে কিছু স্ত্রীবাচক শব্দ ক্ষুদ্র অর্থ প্রকাশ করে। তাহলে দেখেন নাটক এটা হচ্ছে বড়, আর নাটিকাটা অ্যাডভার্টাইজের মতো 2-1 মিনিটের মধ্যে হয়ে যায়, সেটা হচ্ছে নাটিকা। তাহলে নাটিকা এখানে নাটকের চেয়ে ছোট, তাহলে এটা ক্ষুদ্রার্থে। নাটিকা, মালিকা, পুস্তিকা, গীতিকা, এই চারটা শব্দ আপনারা খেয়াল রাখবেন, নাটিকা, মালিকা, পুস্তিকা, গীতিকা, এগুলো হচ্ছে ইকা প্রত্যয় যোগে এই স্ত্রীবাচকগুলো ক্ষুদ্র অর্থ প্রকাশ করে, ঠিক আছে। সেজন্য কিন্তু অন্যভাবে আবার বলেন না বালক বালিকা, এটা কিন্তু আবার ক্ষুদ্র না, এখানে ইকা যোগ হয়েছে কিন্তু এটা ক্ষুদ্র না, বালক আর বালিকা এখানে ক্ষুদ্র না, দুইজন সম, অর্থাৎ এই উদাহরণটা হবে না। উত্তর হবে নাটিকা, মালিকা, পুস্তিকা, গীতিকা, এই চারটা, তাহলে এখানে উত্তর ছিল নাটিকা। তারপরে দেখেন কোনটি উভয় লিঙ্গ, লিঙ্গ থেকে আরেকটি প্রশ্ন, ঠিক আছে। লিঙ্গ যে 4 প্রকার, একটা হচ্ছে পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, একটা হচ্ছে উভয় লিঙ্গ, আর একটা হচ্ছে ক্লীব লিঙ্গ। ক্লীব লিঙ্গটা হচ্ছে সেটা কি অচেতন পদার্থ, দ্রব্য, বস্তু, ঠিক আছে, যেমন কলম, এর কোনো পুরুষও হয় না স্ত্রীও হয় না, এরকম জাতীয় হচ্ছে ক্লীব লিঙ্গ। আর উভয়টা এমন একটা শব্দ যেটা দিয়ে পুরুষ হতে পারে স্ত্রী হতে পারে, যেমন যদি বলি সন্তান, শিশু, এই শিশুটা পুরুষ স্ত্রী উভয় হতে পারে, সন্তানটা পুরুষ স্ত্রী উভয় হতে পারে, ঠিক আছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সচিব, এই জাতীয় পুরুষ স্ত্রী উভয় হতে পারে, এগুলো উভয় লিঙ্গ। তাহলে এর মধ্যে যে উত্তরটা ছিল সেটা দেখেন, আমরা যে মানুষ, এই মানুষ পুরুষ স্ত্রী উভয় হতে পারে, এটা অ্যান্সার ছিল, বাদ বাকি অ্যান্সারগুলো কি ছিল, ভুল ছিল। যেমন দেখেন একটা ছিল সৈন্য, আরেকটা ছিল প্রিয়, আরেকটা ছিল টেবিল। দেখেন এই টেবিল কিন্তু পুরুষ স্ত্রী কোনোটাই না, যখন কোনোটাই বোঝাবে না তখন সেটা ক্লীব লিঙ্গ। প্রিয় এর স্ত্রীবাচক হচ্ছে প্রিয়া, এটা পুরুষ স্ত্রীবাচক করা যায়। সৈন্য মহিলা সৈন্য বা নারী সৈন্য এটা করা যায়, তাহলে শুধু মানুষ এটার মধ্যে পুরুষ স্ত্রী দুই রয়েছে, এই জন্য এটা উভয় লিঙ্গতে অ্যান্সার ছিল। তাহলে এই হচ্ছে 2018 সালের প্রশ্ন। সর্বশেষ যে বড় পরীক্ষাটা হয়েছে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায়, সেটা 19 সালে, সেই 19 সালের প্রশ্নতে কি কি প্রশ্ন এসেছে এখান থেকে সেটা আমরা একটু দেখব। পরীক্ষায় প্রথমেই আসছে কোনটি তৎসম শব্দ। তৎ মানে তার, সম মানে সমান, তার সমান মানে সংস্কৃতের সমান, অর্থাৎ তৎসম আর সংস্কৃত একই,
ঠিক আছে, বিশ্বের সবচেয়ে প্রাচীন একটি ভাষা। এই ভাষাতে যে শব্দগুলো বাংলাতে এসেছে সেটা তৎসম বা সংস্কৃত, অর্থাৎ ওই ভাষা থেকে সরাসরি বাংলাতে যে শব্দগুলো এসেছে সেটা তৎসম বা সংস্কৃত। বাংলাতে যে শব্দ সম্ভার এর মধ্যে শতকরা 25% শব্দ হচ্ছে তৎসম বা সংস্কৃত, অর্থাৎ তৎসম বা সংস্কৃত ভাষার একটি প্রভাব বাংলাতে রয়েছে, অর্থাৎ শতকরা 25% শব্দ তৎসম বা সংস্কৃত। এখানে একটা জিনিস লক্ষণীয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দুইটা অ্যান্সার ছিল। আপনাদের বারবার বলা হয়েছে যদি একাধিক অ্যান্সার থাকে তাহলে প্রথম সঠিক উত্তরে আপনারা টিক দেবেন। ঠিক আছে, উত্তর ছিল দেখেন, একটা ছিল মানব, আরেকটা ছিল সন্ধ্যা। এই দুইটা কিন্তু এখানে অ্যান্সার ছিল। ঠিক আছে, তাহলে আপনারা প্রথম যদি মানব থাকে তাহলে মানবে অ্যান্সার করবেন, প্রথমে যদি সন্ধ্যা কথাটা থাকে তাহলে সেটাতে অ্যান্সার করবেন। ঠিক আছে, তাহলে এখানে দুইটা তৎসম বা সংস্কৃত শব্দ ছিল। পরবর্তী প্রশ্ন দেখেন, কোনটি অর্ধ তৎসম শব্দ? অর্ধ তৎসম মানে অর্ধেক তৎসমের মতো, অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে যে শব্দগুলো সামান্য বা কিঞ্চিত পরিবর্তন হয়ে বাংলায় এসেছে সেগুলো হচ্ছে অর্ধ তৎসম। এটার আরেক নাম হচ্ছে প্রাকৃত। ঠিক আছে, প্রাকৃত ভাষা থেকে বাংলার জন্ম হয়েছে, অর্থাৎ এর পরবর্তী স্টেপটা যখন আসবে শব্দ সেটা হবে কি বাংলা। তাহলে দেখেন উত্তর ছিল, আমরা জানি যে দেখেন গৃহিণী এর অর্ধ তৎসমতে আসছে গিন্নি, এর তৃতীয় কোনো রূপ আসে নাই। আমরা হয় গৃহিণী ব্যবহার করি নাই গিন্নি ব্যবহার করি। তাহলে গৃহিণী হচ্ছে তৎসম, এর অর্ধ তৎসম হচ্ছে এই গিন্নি। এটা পরীক্ষায় আনসার ছিল। যদি তৃতীয় কোনো রূপ আসতো তাহলে সেটা খাঁটি বাংলা বা তদ্ভব শব্দ হইতো। যদি এটা বলা হয় দেখেন বংশীটা তৎসম, আর বংশীতে যদি দন্তস্ব তাহলে অর্ধ তৎসম, যদি বাসি লেখা হয় তাহলে সেটা কি খাঁটি বাংলা বা তদ্ভব। তাহলে এই যে তিনটা রূপ, এটা দেখেন আংশিক পরিবর্তন হয়েছে এখানে, এটা হচ্ছে অর্ধ তৎসম, এর থেকে বাংলার জন্ম হয়েছে। এই জন্য এই অর্ধ তৎসমের আরেক নাম হচ্ছে প্রাকৃত, অর্থাৎ প্রাকৃত থেকে বাংলার জন্ম হয়েছে। ঠিক আছে, তাহলে অর্ধ তৎসম শব্দ গিন্নি, এটা অ্যান্সার ছিল। পরবর্তী শব্দ দেখেন, কোনটি তদ্ভব শব্দ? তদ্ভব মানে খাঁটি বাংলা বা আমরা বর্তমানে যে চলিত ভাষায় কথা বলছি স্ট্যান্ডার্ড ভাষা সেটাই। এই খাঁটি বাংলা শব্দের আরেক নাম হচ্ছে তদ্ভব। তৎ মানে তার, ভব মানে উদ্ভব, তার থেকে উদ্ভব মানে শব্দগুলো হচ্ছে সংস্কৃত থেকে উদ্ভব হবে কিন্তু মাঝখানে একটা স্তর পরিবর্তন করে আসবে। যেমন দেখেন চন্দ্র, এর থেকে কথাটা আসছে চন্দ্র, এরপরে আসবে চাঁদ। বন্ধুরা কোনটি তদ্ভব শব্দ? এটা পরীক্ষায় এসেছিল। দেখেন দেখেন চন্দ্র, চন্দ্র, চাঁদ, আমরা প্রথমটাকে বলছি তৎসম, এর থেকে অর্ধেক পরিবর্তন হয়ে অর্ধ তৎসম। ঠিক আছে, পরবর্তীটা বলছি তদ্ভব। অর্থাৎ আমরা দেখেন এই তিনটা শব্দের মধ্যে চাঁদ শব্দটা আমরা সর্বাধিক ব্যবহার করে থাকি, এটাই স্ট্যান্ডার্ড, এটাই চলিত, এটাই তদ্ভব, এটাই খাঁটি বাংলা শব্দ। তাহলে উত্তর ছিল এইটা। ঠিক আছে, কোনটি তদ্ভব শব্দ? উত্তর ছিল চাঁদ। তখন তৃতীয় রূপটা হচ্ছে তদ্ভব বা খাঁটি বাংলা, প্রথমটা হচ্ছে তৎসম, মাঝেরটা হচ্ছে অর্ধ তৎসম। ঠিক আছে, তারপরে দেখেন নামাজ রোজা কোন ভাষার শব্দ? এটা 19 সালে প্রশ্ন এসেছে। দেখেন এখানে যে সমস্যাটা হয়েছে সেখানে হচ্ছে সঠিক উত্তরটা ছিল না। ঠিক আছে, দেখেন সঠিক উত্তর হচ্ছে ফার্সি, অথবা যদি আমি এইরকম লিখি সমস্যা নেই, ফার্সি। ফার্সি মানে হচ্ছে ইরান দেশের ভাষা, কিন্তু উত্তরে ফার্সি কথাটা ছিল না। ঠিক আছে, সঠিক উত্তর ছিল না। তাহলে সঠিক উত্তর যখন থাকবে না তখন কর্তৃপক্ষ হয়তো প্রশ্নের নাম্বার দিয়ে দিতে পারে, এই জন্য আপনারা অ্যান্সার না করাটাই বেটার হবে। তাহলে নামাজ এবং রোজা দুইটা যে পপুলার শব্দ, জনপ্রিয় শব্দ, সেই দুইটা শব্দ ফার্সি ভাষা থেকে এসেছে। এটার আরবি হচ্ছে সালাত এবং সাওম। আপনাকে তো এটা অনেকেই ভুল করতে পারেন, নামাজ রোজা আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, মনে হবে যে আরবি আরবি, কিন্তু আসলে এটা আরবি না, এটা ফার্সি ভাষার শব্দ। এটাতে সঠিক উত্তর ছিল না। তারপরে দেখেন চানাচুর, চানাচুর কোন ভাষার শব্দ? দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে ভারত বা ইন্ডিয়া, সেখান থেকে অনেক শব্দগুলো আমরা বাংলাতে ব্যবহার করি। এর মধ্যে একটা শব্দ হচ্ছে চানাচুর, তাহলে এটা হচ্ছে হিন্দি ভাষা থেকে আসছে। হিন্দি শব্দ থেকে আরো যে শব্দগুলো আসছে দেখেন আমরা ব্যবহার করি চেহারা, তাগড়া, জোয়ান। ঠিক আছে, এই শব্দগুলো আমরা, তারপরে পানি, এগুলো হচ্ছে হিন্দি ভাষার শব্দ। তাহলে হিন্দি ভাষার শব্দ থেকে চানাচুর শব্দটা আসছে, এটা পরীক্ষার জন্য অ্যান্সার ছিল।
তারপরে দেখেন পরবর্তী প্রশ্ন, কোনটি মিশ্র শব্দ? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করবেন, মিশ্র মানে দুইটা শব্দের মিক্সড, কিন্তু যে কোনো শব্দই দুইটা হলে সেটা মিশ্র শব্দ নয়। মিশ্র শব্দ হচ্ছে এরকম এক ভাষার শব্দের সাথে আরেক ভাষার মিশ্রণ, এক ভাষার শব্দের আরেক ভাষার মিশ্রণ, এক ভাষার সাথে অন্য ভাষার শব্দের মিশ্রণ। ঠিক আছে, এটা খেয়াল করতে হবে, একই ভাষার দুইটা শব্দ পাশাপাশি থাকলে সেটা কিন্তু মিশ্র শব্দ হবে না। যেমন দেখেন মা বাবা, আমি যদি এরকম লিখি, ঠিক আছে, ভাই বোন, তাহলে এটা কিন্তু মিশ্র শব্দ না। ঠিক আছে, একই ভাষার দুইটা শব্দ হলে সেটা মিশ্র শব্দ হবে না। মিশ্র শব্দ হতে গেলে এক ভাষার শব্দের সাথে অন্য ভাষার শব্দের মিশ্রণ হতে হবে। সঠিক উত্তর ছিল, দেখেন আমরা প্রতিদিন এই শব্দটা ব্যবহার করি, খ্রিস্টাব্দ। ঠিক আছে, দেখেন খ্রিস্ট, আরেকটা হচ্ছে অব্দ। দেখেন খ্রিস্ট হচ্ছে ইংরেজি, আমরা জানি যে ক্রিস্টমাস, খ্রিস্ট সাল ইংরেজি থেকে শুরু হয়েছে, আর অব্দ সমস্ত হচ্ছে তৎসম। তাহলে এটা ছিল ইংরেজি এবং তৎসম শব্দের মিশ্রণ, কিন্তু প্রশ্ন ছিল মিশ্র শব্দ কোনটি, তাহলে এটা ছিল, বাদ বাকিগুলো উত্তর ছিল না। এটা যদি এইভাবেও আসে, এই খ্রিস্টাব্দ শব্দটা কোন কোন ভাষার মিশ্রণ, তাহলে হবে ইংরেজি প্লাস তৎসম। এটাও পরীক্ষায় আসতে পারে। তারপরে দেখেন পাঠক শব্দটি কোন প্রকার ধাতু থেকে এসেছে? আমরা একটু আগে ধাতুর কথা বলছিলাম যে বাংলা ধাতু কোনটি। এখন দেখেন পট যোগ নক, আমি যদি এটা প্রত্যয় নির্ণয় করি, দেখেন এটা হয় পট যোগ নক। বাংলাতে পট নামে কোনো ধাতু আমি দেখাইনি বা এটা নেইও, তাহলে এটা তৎসম বা সংস্কৃত। ঠিক আছে, তাই হয়েছে, আর বাংলাতে হলে অক হইতো, তাহলে এটা ছিল সংস্কৃত বা তৎসম ধাতু। ঠিক আছে, পট যোগ নক সমান পাঠক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি ক্লাস থেকে উপকৃত হয়েছেন, এবং পরবর্তীতে আরো ক্লাস দেখার জন্য সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।